Let's read the instruction first. For example, we are going to know how to prepare well for the exam. So আমরা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব সেটার বিষয়ে কয়েকটা ইনস্ট্রাকশন পড়ব. There are 5 instructions and then we will have to answer 3 questions. So instruction number 1 is study attentively and complete the lessons regularly. তুমি মনোযোগ দিয়ে পড়বে এবং প্রতিদিনের কাজ, প্রতিদিনের যে লেসনগুলো আছে সেগুলো প্রতিদিন শেষ করবে. And the second is attend the classes regularly. তোমার ক্লাসগুলোতে নিয়মিত অ্যাটেন্ড করবে. Listen to the teachers carefully. টিচারদের কথা খুব মনোযোগ দিয়ে খুব যত্ন সহকারে শুনবে. Do the homework regularly. তোমার যে হোমওয়ার্ক গুলো তোমাকে দেওয়া হয়েছে সেগুলো নিয়মিত করবে, এমন নয় 3 দিনের কাজ একবারে করব। নিয়মিত কাজ নিয়মিত করতে হবে। And revise everything well. এবং যা কিছু করবো সেটা আবার রিভাইজ করবো। So these are the instruction and now the part is questions. So এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে এই কারণে যে তুমি এখান থেকে একটা ধারণা পেতে পারো। তোমাকে এখন 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের প্রথম প্রশ্নটা কেন বলা হয় নলেজ, মানে তোমার কমন বা জেনারেল নলেজ এখানে যাচাই করা হবে। যেমন হোয়াট শুড ইউ ডু টু মেক এ গুড রেজাল্ট, এই উত্তর কিন্তু তোমাকে এখানে দেওয়া থাকবে এরকম কোনো কথা নাই। এই ইনস্ট্রাকশনের মধ্যেই উত্তরটা থাকবে এরকম কোনো কথা নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। তুমি তোমার নর্মাল সেন্স, কমন সেন্স, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান এটা দিয়ে চিন্তা করে বলো যে তুমি যদি আসলে একটা ভালো রেজাল্ট করতে চাও তোমার কি করতে হবে। তোমাকে নিয়মিত মন দিয়ে পড়তে হবে, এটাই হচ্ছে ফার্স্ট অফ অল, যে আমাকে নিয়মিত মনোযোগ দিয়ে পড়তে হবে। সো এই প্রশ্নের উত্তর তুমি তোমার নিজের নলেজ থেকে দিবে, এটা এই ইনস্ট্রাকশন থেকে দিতে হবে এমন কোনো কথা নেই। মূলত এখানে যে 3টা প্রশ্ন দেওয়া হবে 3টা প্রশ্নের উত্তরই তো আসলে তোমাকে দেওয়ার কথা বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলো যে এখান থেকে কপি করে দিতে হবে ইট ডাজন্ট ম্যাটার, তুমি এখান থেকে কপি না করলে বরং ভালো। তো এখানে কি করতে হবে সেটা তুমি তোমার জ্ঞান দিয়ে, তুমি তোমার বিচার বুদ্ধি দিয়ে বলবে। যেমন তুমি ফার্স্ট অফ অল যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি ভালো রেজাল্ট করতে চাইলে তোমার প্রথম করণীয় কি, তুমি অবশ্যই বলবো আমার নিয়মিত পড়তে হবে। সো টু মেক এ গুড রেজাল্ট আই শুড স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড রেগুলারলি। মনোযোগ দিয়ে পড়তে হবে এবং নিয়মিত পড়তে হবে। এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমরা জানি যে সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে যেই সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় আমরা উত্তরের ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্বটাই ব্যবহার করি। যেমন এখানে শুড দিয়ে প্রশ্ন করেছে, তুমি উত্তরের ক্ষেত্রে শুড ব্যবহার করবা। আমাদের স্টুডেন্টদের একটা কমন প্রবণতা হচ্ছে তারা আনসার শিটে যখন দেখে যে শুধুমাত্র উত্তরটা দেওয়া আছে, ফর এক্সাম্পল লেখা আছে স্টাডি অ্যাটেন্টিভলি এন্ড কমপ্লিট লেসনস রেগুলারলি, এখন সে একটা পরিপূর্ণ বাক্য বলবে, পরিপূর্ণ বাক্য না বলে জাস্ট বলে আই স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড রেগুলারলি। কিন্তু এই স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড রেগুলারলি বললে তোমার পরিপূর্ণ উত্তর হচ্ছে না। তোমাকে যখন একটা প্রশ্ন করা হয় তোমার উচিত হচ্ছে পরিপূর্ণ আনসারটা দেওয়া। তো তোমার কাজ হবে পরিপূর্ণ উত্তরটা দেওয়া। এই ক্ষেত্রে তুমি যেটা করবে এই সম্পূর্ণ বাক্যটাকে সাজিয়ে লিখবে এভাবে, যেমন আমি একটা উদাহরণ দিয়েছি অলরেডি, দেখো এখানে। সেটা হচ্ছে আই শুড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড ওয়ার্ক হার্ড টু মেক এ গুড রেজাল্ট। তাহলে আমার প্রথমত ক্লাসে অ্যাটেন্ড করতে হবে রেগুলারলি, মনোযোগ দিয়ে পড়তে হবে এবং পরিশ্রম করতে হবে, ভালো পরিশ্রম করতে হবে আমাকে যদি ভালো রেজাল্ট করতে হয়। তো এভাবে করে তুমি তোমার প্রশ্নের উত্তরটা দিতে পারো, অথবা তুমি চাইলে তোমার মতো করে দিতে পারো, এটা এভাবেই দিতে হবে, ইট ডাজন্ট ম্যাটার, তুমি তোমার মতো করে চেঞ্জ করে দিতে পারো। দেন আন্ডারস্ট্যান্ডিং বেসড হচ্ছে তুমি এই ইনস্ট্রাকশন পড়ে কি বুঝলা, দিস ইজ কল্ড আন্ডারস্ট্যান্ডিং। যে তোমার এই ইনস্ট্রাকশন গুলা পড়ার পরে তোমার কি ধারণা আসলো, কি বুঝলে তুমি। ওয়াই শুড ইউ স্টাডি রেগুলারলি, কেন তুমি নিয়মিত পড়বে, তোমার কেন নিয়মিত পড়া উচিত। তুমি বলবে যে আমার পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য, কমপ্লিট প্রিপারেশনের জন্য নিয়মিত পড়া উচিত। সো আই স্টাডি রেগুলারলি অথবা আই শুড স্টাডি রেগুলারলি টু প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম। এখানেও শুড দিয়ে প্রশ্ন করেছে, তুমি শুড দিয়ে উত্তর করলে বেটার, অথবা তুমি এটাকে বড়জোর প্রেজেন্ট ইনডিফিনিটে করতে পারো, সেটা হচ্ছে আই স্টাডি রেগুলারলি টু প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম, অথবা আই শুড স্টাডি টু প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম। দেন দ্য লাস্ট পার্ট ইজ অ্যাপ্লিকেশন, এন্ড অ্যাপ্লিকেশন পার্টে যেটা করা হয় সেটা হচ্ছে তুমি তোমার এই যে ইনস্ট্রাকশন গুলো পড়লে এই ইনস্ট্রাকশন গুলো তুমি তোমার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করবে তোমার উত্তর দেওয়ার জন্য। যেমন তোমাকে যদি বলে হাউ ডু ইউ প্রিপেয়ার ফর দ্য এক্সাম, খেয়াল করো আগের প্রশ্নগুলো করেছিল শুড দিয়ে, কিন্তু এখন যে প্রশ্নটা করা হচ্ছে সেটা করা হচ্ছে ডু দিয়ে। সো শুড দিয়ে যখন প্রশ্ন করেছি আমরা শুড দিয়ে উত্তর দিতে পারি, বাট যখন ডু দিয়ে প্রশ্ন করে তখন কিন্তু তুমি বলবা না আই ডু স্টাডি, কারণ হচ্ছে
মনে রাখবা ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি প্রশ্ন করা হয় তুমি যে উত্তরটা দিবা সে উত্তরটা দিবে হচ্ছে ভার্বের বেস ফ্রম ব্যবহার করে। কারণ আমরা এটা টেন্সের মধ্যে পড়েছি যে কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয় সেই বাক্যে ভার্বের বেস ফ্রম বা মূল ভার্ব বসে। সাবজেক্টের পরে ভার্বের বেস ফ্রম বা মূল ভার্ব বসে, ওইখানে ডু ডাজ লাগবে না সব সময়। কখন কখন লাগে সেটা আমরা বলেছিলাম যে প্রশ্ন করতে গেলে লাগে, আর হচ্ছে নেগেটিভ বাক্য তৈরি করতে গেলে লাগে। যেমন তুমি এখানে প্রশ্ন করার জন্য ব্যবহার করেছো হাউ ডু ইউ প্রিপেয়ার ফর দ্য এক্সাম। আবার যদি কখনো নেগেটিভ করতে হয় তখন লাগবে, যেমন আই ডু নট প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম। তো ডু বা ডাজ লাগবে শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময়। কিন্তু তুমি যখন কোনো প্রশ্নের উত্তর দাও সেটা হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ। সো এই ক্ষেত্রে আমাকে ডু ডাজ এর সাহায্য নিতে হবে না। সো এটা মনে রাখবা সবসময়, একটা কথা মনে রাখবো সেটা হচ্ছে যে ডু বা ডাজ দিয়ে যদি প্রশ্ন করে ওই উত্তরটা তুমি সরাসরি মূল ভার্ব দিয়ে দিবে, ওখানে অন্য কোনো ভার্ব ব্যবহার করার প্রয়োজন নেই। জাস্ট মূল ভার্বটা ব্যবহার করবে, ইউজ দ্য মেইন ভার্ব। ওখানে তুমি বলবা না আই ডু স্টাডি অ্যাটেন্টিভলি, এই আই ডু বলার দরকার নেই, তুমি বলবা আই স্টাডি অ্যাটেন্টিভলি। সো এই লাস্ট যে কোশ্চেনটা রয়েছে এখানে আমাদের স্টুডেন্টদের একটা কমন প্রবণতা হচ্ছে এই 5টা বাক্য জাস্ট তুলে দিয়ে দেয়। হ্যাঁ, তো এই 5টা বাক্য তুলে দিতে হইলেও এটা সহজ উপায় যে তুমি এগুলোর আগে সাবজেক্ট দিয়ে বাক্যটাকে লিখে দিতে পারো। যেমন আই স্টাডি অ্যাটেন্টিভলি এন্ড কমপ্লিট দ্য লেসন রেগুলারলি, আই অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, আই লিসেন টু দ্য টিচার্স। মানে সাবজেক্টটাকে যুক্ত করে দেয়, কারণ এখানে সবগুলো ভার্ব দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে একবারে হচ্ছে যে পারবে না, কিছুই পারবে না, সে শুধুমাত্র লিখে দেওয়ার জন্য লিখে দিবে, এইটা একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য না। একজন স্টুডেন্ট যে নিজে কিছু লিখতে পারে তার স্টুডেন্ট, সেই স্টুডেন্টের এভাবে লেখা উচিত না। সে কিভাবে লিখবে সেটা আমি পরের ফরম্যাটে দিচ্ছি। ঠিক তার পরের প্যাসেজে আমরা যেটা পড়বো সেখানে তুমি পেয়ে যাবা যেটাকে কত সুন্দর করে লেখা যায়। এখানে বেশ কিছু কানেক্টরস ব্যবহার করা যায়, যে কানেক্টরস গুলো তোমাকে এই বাক্যগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখতে সাহায্য করবে। তো এই প্রথম ফরম্যাটে আমি অ্যাপ্লিকেশনের যে উত্তরটা দিলাম এটা হচ্ছে একবারে বেসিক, যে সাধারণভাবে কিছুই লিখতে পারছে না, কিছুই চিন্তা করতে পারছে না, সে শুধু ইনস্ট্রাকশন গুলোকে সাবজেক্ট দিয়ে লিখে দিবে। যেমন আই স্টাডি অ্যাটেন্টিভলি and complete the lesson regularly, I attend the classes regularly। এই 5টা বাক্যকে সম্পূর্ণভাবে লিখে দিলে তাও তুমি একটা এভারেজ উত্তর দিতে পারলে সেই অর্থে তুমি নাম্বার পেয়ে যাবে। কিন্তু এটাকে আরো স্মার্টলি আরো সুন্দর করে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায় সেটা একটু পরে আমরা জানছি।